নমস্কার। আজকের আলোচনার বিষয় সামন্তবাদ, মানে যাকে আমরা ফিউডালিজম বলি। এর ইতিহাস, গঠন, কিভাবে শেষ হলো আর এর প্রভাব, এই সব নিয়ে আমাদের কাছে বেশ কিছু নোটস আর সোর্স আছে। আমাদের কাজ হবে এই সোর্সগুলো থেকে আসল কথাগুলো আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস তুলে আনা। চলুন তাহলে শুরু করা যাক। সামন্তবাদ শুনলেই কেমন নাইট, দুর্গ এসব ছবি মনে আসে, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা ছিল আরও জটিল। মানে এটা জন্ম নিয়েছিল একটা বিশৃঙ্খলার সময়ে। আর এর ভিত্তি ছিল দুটো জিনিস: জমি আর তার বিনিময়ে সেবা দেওয়ার বাধ্যবাধকতা। তো এর শুরুটা কবে? মানে কোন সময়ে? এটা মূলত মধ্যযুগের ঘটনা। ধরুন ৮ম থেকে ১১০০ শতকের মধ্যে। আর এর সবচেয়ে বলা যায় পূর্ণাঙ্গ রূপটা দেখা গিয়েছিল ফ্রান্সে। আচ্ছা। আর কারণটা? কেন এমন একটা ব্যবস্থা তৈরি হলো? কারণটা হলো ৪৭৬ খ্রিস্টাব্দে যখন রোমান সাম্রাজ্য ভেঙে পড়ল, তখন তো আর কোনো শক্তিশালী কেন্দ্রীয় সরকার রইল না। ঠিক। তার ওপর ছিল বাইরের আক্রমণ। মানে ভাইকিং বলুন, মুসলিম বলুন বা বিভিন্ন জার্মানিক উপজাতি। যেমন ধরুন ভিসিগত সর্দার অ্যালারিকের রোম আক্রমণ। তো এই সব মিলিয়ে একটা ভয়ঙ্কর নিরাপত্তাহীনতার অবস্থা। বুঝলাম। মানে স্থানীয়ভাবে নিজেদের বাঁচানোর একটা তাগিদ তৈরি হয়েছিল। একদম। ওই যে বললেন বিশৃঙ্খলার যুগ, এই প্রেক্ষাপটটাই আসল। কেন্দ্রীয় শক্তি নেই, তাই স্থানীয় প্রভুরাই ভরসা। তাদের ওই দুর্গ বা ধরুন শক্ত কাঠের বাড়িগুলো, ওগুলোই তখন আশ্রয়। আচ্ছা। তাহলে এই যে ব্যবস্থাটা, এটা কাজ করত কিভাবে? মানে এর কাঠামোটা কেমন ছিল? কয়েকটা শব্দ খুব শোনা যায়। ফিফ, ভ্যাসাল, লর্ড। হ্যাঁ, এইগুলোই মূল। ফিফ হলো সেই জমি যেটা সেবার বিনিময়ে দেওয়া হতো। মানে কাজের বদলে জমি। অনেকটা তাই। যিনি জমিটা পেতেন তিনি হলেন ভ্যাসাল, মানে অনুগত প্রজা বা জমিদার। আর যিনি দিতেন তিনি লর্ড বা প্রভু। আর একদম ওপরে রাজা বা সম্রাট? তত্ত্বগতভাবে হ্যাঁ, রাজা বা সম্রাট হলেন সুজারেন, মানে সবার ওপরে। ভ্যাসেলরা আবার একটা অনুষ্ঠানের মাধ্যমে, যেটাকে হোমেজ বলা হতো, প্রভুর প্রতি আনুগত্যের শপথ নিত। বাহ! মানে বেশ একটা ফরমাল ব্যাপার ছিল। অবশ্যই। আর শুধু শপথ নয়, এর মধ্যে অনেক স্তর ছিল। ধরুন রাজা জমি দিলেন তার প্রধান অনুগতদের, টেনেন্টস ইন চিফ। তারা আবার সেই জমি ভাগ করে দিলেন তাদের নিচের স্তরের প্রজাদের, মানে সাবটেনেন্টসদের। ও! মানে একটা পিরামিডের মতো। ঠিক তাই। আর এর সাথে ছিল আরও কিছু দায়বদ্ধতা। যেমন ধরুন এইডস, মানে বিশেষ প্রয়োজনে, যেমন প্রভুর বড় ছেলে নাইট হচ্ছে বা মেয়ের বিয়ে, তখন ভ্যাসেলকে টাকা দিতে হতো। আচ্ছা। আবার কিছু প্রভু ইমিউনিটির জোরে নিজেদের এলাকায় প্রায় স্বাধীন রাজার মতো হয়ে যেতেন। নিজেদের সৈন্য রাখা, বিচার করা, এমনকি অনেকে মুদ্রা পর্যন্ত ছাপাতো। বলেন কি? বেশ জটিল তাহলে। একটা মজার ব্যাপার আছে কিন্তু। কিরকম? একজন ভ্যাসেল একই সাথে একাধিক লর্ডের প্রতি অনুগত থাকতে পারত। তাই নাকি? তাহলে তো সমস্যা হওয়ার কথা। হতো তো। ধরুন দুজন লর্ডের মধ্যে যুদ্ধ লাগলো, আর আপনি দুজনেরই ভ্যাসেল। তখন কার হয়ে লড়বেন? এই ব্যক্তিগত আনুগত্যের জটিল জালটা প্রায় সংঘাতের কারণ হতো। এটা ছিল সিস্টেমটার একটা দুর্বল দিক। হুম, দারুণ পয়েন্ট। কিন্তু এই যে এত বড় ব্যবস্থা, লর্ড, ভ্যাসেল, আসল কাজটা মানে মাঠে চাষবাস, সেগুলো কারা করত? তারা হলো সার্ফ, বাংলায় বলা যায় ভূমিদাস। তবে এরা ঠিক কৃতদাস নয়, এদের বাজারে কেনা বেচা করা যেত না। ও! এরা যে জমিতে জন্মাতো সেই জমির সাথে বাধা থাকত। প্রভুর অনুমতি ছাড়া জমি ছেড়ে যেতে পারত না। এদের জীবন কাটত ম্যানর বা জমিদারিতে। ম্যানরটা ঠিক কি? ম্যানর হলো একটা জমিদারি এলাকা। সেখানে প্রভুর নিজের চাষের জমি থাকত, যেটাকে ডিমেইন বলতো। সার্ভদের থাকার জন্য গ্রাম থাকত। চাষ হতো সাধারণত ৩ ক্ষেত্র প্রথায়, মানে জমিকে ৩ ভাগে ভাগ করে ঘোরানো হতো। আর গরু ছাগল চড়ানোর জন্য থাকতো সবার ব্যবহারের জন্য জমি, মানে কমন ল্যান্ড। আর নাইটদের ওই বিখ্যাত শেভালরি বা বীরত্বের আচরণবিধি। হ্যাঁ, সেটাও এই ব্যবস্থারই অংশ। তবে মনে রাখতে হবে, ম্যানারগুলো ছিল প্রায় স্বয়ংসম্পূর্ণ। মানে নিজেদের কামার, কুমোর, তাঁতি সব থাকত। বাহ! ময়দা পেশাইর কল, কাপড় বোনা সব ওখানেই হতো। শুধু হয়তো লবণ বা ভালো মানের লোহা, এই জাতীয় কিছু জিনিস বাইরে থেকে আসতো। তার মানে সার্ফরা চাষ করত, আর লর্ড বা নাইটদের মূল কাজ ছিল? যুদ্ধ করা, সেটাই ছিল তাদের প্রধান দায়িত্ব এবং অধিকার। আচ্ছা। তো
এত শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ একটা ব্যবস্থা, এটা শেষ হলো কি করে? এর পতন ঘটল কেন? দেখুন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে। একটা বড় কারণ হলো শহরের উত্থান। শহর? কিভাবে? শহরগুলোতে ব্যবসা-বাণিজ্য বাড়ল, টাকার ব্যবহার বাড়ল। আগে তো সবই প্রায় জিনিসপত্রের বিনিময়ে চলত। টাকার ব্যবহার বাড়ায় রাজাদের সুবিধে হলো। কিভাবে? রাজারা তখন ওই শহরগুলোর ধনী বণিক শ্রেণী আর চার্চের টাকায় বা সমর্থনে স্থায়ী সেনাবাহিনী রাখতে শুরু করলেন। ফলে যুদ্ধ করার জন্য আগের মতো সামন্ত প্রভুদের নাইত্যের ওপর অতটা নির্ভর করতে হতো না। হুম, বুঝলাম। মানে রাজাদের ক্ষমতা বাড়ল। একদম। আর যুদ্ধের কৌশলেও বদল আসছিল। হ্যাঁ, সেটা তো বলছিলেন। পদাতিক সৈন্যেরা, বিশেষ করে যারা লম্বা বর্শা বা লম্বা ধনুক ব্যবহার করত, তারা ঘোড়ায় চড়া নাইটদের থেকে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর হয়ে উঠল। আর সবচেয়ে বড় পরিবর্তন আনলো বারুদ। ও হ্যাঁ, বারুদের ব্যবহারে তো দুর্গের দেওয়াল আর অতটা নিরাপদ রইল না। ঠিক, দুর্গগুলো আর অজেয় রইল না। এক্ষেত্রে শতবর্ষের যুদ্ধকে ১৩৩৭ থেকে ১৪৫৩ একটা মাইল ফলক ধরা যায়। এই সময় যুদ্ধের ধরনে অনেক পরিবর্তন আসে। কিন্তু এর বাইরেও তো একটা বিশাল ঘটনা ঘটেছিল, তাই না? মানে প্লেগ। নিঃসন্দেহে ব্ল্যাক ডেথ ১৩৩৭ থেকে ১৩৫১। এটা ছিল ভয়ঙ্কর। ইউরোপের জনসংখ্যার একটা বিরাট অংশ, কমপক্ষে ১/৩, কোথাও কোথাও তারও বেশি, মারা গিয়েছিল এই মহামারীতে। ভাবা যায় না। এর ফলে হলো কি, প্রচুর শ্রমিকের অভাব দেখা দিল। লোক কম, তাই যারা বেঁচে রইল সেই সাধারণ কৃষক বা সার্ফদের গুরুত্ব বেড়ে গেল। তাদের ওপর লর্ডদের আগের মতো কঠিন নিয়ন্ত্রণ রাখা আর সম্ভব হলো না। মানে শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা বাড়ল। অনেকটা তাই। এই সব মিলিয়ে মোটামুটি ১৫০০ সাল নাগাদ এই সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা তার কার্যকারিতা হারিয়ে ফেলে। যদিও এর রেশ কিন্তু আরও অনেক দিন ছিল। যেমন ফ্রান্সে বিপ্লবের আগে পর্যন্ত বা রাশিয়াতে তো ১৮৬১ সালে ভূমিদাস প্রথা বিলোপ করা হয়। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আজকের দিনে দাঁড়িয়ে ঐতিহাসিকরা বা ধরুন কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস এরা এই সামন্ততন্ত্রকে কিভাবে ব্যাখ্যা করেছেন? হ্যাঁ, মার্ক্সীয় ব্যাখ্যাটা বেশ প্রভাবশালী। তারা সামন্ততন্ত্রকে দেখেন একটা নির্দিষ্ট উৎপাদন প্রণালী বা মোড অফ প্রোডাকশন হিসেবে। মানে মানে এই ব্যবস্থায় জমির মালিক যারা, সামন্ত প্রভুরা, তারা ভূমিদাস বা কৃষকদের শ্রোক শোষণ করত। মার্কস আর অ্যাঙ্গেলসের তত্ত্বে এটা মানব ইতিহাসের একটা জরুরি ধাপ। প্রাচীনকালের দাস সমাজের পর এবং পুঁজিবাদের আগে এই পর্যায়টা আসে। ও পরবর্তীকালে তাদের কিছু অনুসারী অবশ্য এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে বলেন যে সমাজতন্ত্রে পৌঁছতে গেলে সব সমাজকেই নাকি এই সামন্ততান্ত্রিক ধাপটা পার করতে হবে। যদিও এ নিয়ে অনেক বিতর্ক আছে। বুঝলাম। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, রোমান সাম্রাজ্যের পতনের পর যে একটা শূন্যতা আর বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখান থেকে জন্ম নিল এই সামন্ততন্ত্র। এটা স্থানীয়ভাবে নিরাপত্তা আর এক ধরনের শৃঙ্খলা এনেছিল, যার ভিত্তি ছিল জমি আর আনুগত্য। হ্যাঁ, কিন্তু ব্যবস্থাটা নিজেই ছিল ভীষণ খণ্ডিত। মানে এক রাজার অধীনে অনেক লর্ড, তাদের অধীনে আবার অনেকে, আর তাদের মধ্যে চলত সংঘাত। আর তারপর তারপর ধীরে ধীরে অর্থনীতি বদলালো, শহর বাড়ল, টাকার ব্যবহার এলো, যুদ্ধের কৌশল পাল্টালো, রাজারা শক্তিশালী হলেন, আর সবশেষে ব্ল্যাক ডেথের মতো একটা বিশাল ধাক্কা। এই সব মিলিয়েই এর পতন ঘটল। জায়গা করে দিল কেন্দ্রীভূত রাষ্ট্র আর বাজার অর্থনীতির জন্য। একদম। এটাই ইতিহাসের ন্যাচারাল বলা যেতে পারে। স্থানীয় শৃঙ্খলা দেওয়ার চেষ্টা করলেও এর ভেতরের সংঘাত আর খণ্ডিত চরিত্রই শেষ পর্যন্ত এর পতনের কারণ হলো। বেশ, আলোচনাটা খুব ভালো হলো। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে বললেন কেন্দ্রীয় ক্ষমতার ভাঙন আর স্থানীয় সুরক্ষার প্রয়োজন, এই দুটো থেকেই সামন্ততন্ত্রের জন্ম। আজকের দুনিয়ায় যেখানে হয়তো রাষ্ট্র দুর্বল বা কোনো অঞ্চলে চরম বিভেদ আর সংঘাত চলছে, সেখানে কি এই রকম কোনো কাঠামোর ছায়া আমরা দেখতে পাই বা পাওয়ার সম্ভাবনা আছে কি? হুম, এটা কিন্তু ভাবার মতো প্রশ্ন। এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হিসাবেই তোলা থাক। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। পরিস্থিতি অনুযায়ী হয়তো হুবহু এক না হলেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা স্থানীয় শক্তি কাঠামোর উত্থান, এরকম প্রবণতা তো দেখা যেতেই পারে। এটা নিয়ে ভাবা যেতেই পারে। ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।